নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন আবার চলে এসেছি ব্রেকলেস আমার বাংলায়, একেবারে নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে। প্রথমেই চলে যাব আবার সেই পুকুর চুরি। দেখবেন, বিশ্বাস করতে পারবেন না, একটা বোর্ড লাগানো আছে, তাতে সমস্ত কিছু পাই টু পাই, যা যা একটা জমিতে নির্মাণ করতে যা যা দরকার হয়, কার জমি, কি জমি, সমস্ত কিছু লেখা আছে। দাগ নাম্বার থেকে আরম্ভ করে সব মালিকের নাম। একটা পুকুর, সেই পুকুরে এ যুগে এই সময়ে পুকুর ভরাট হবে, বেআইনি নির্মাণ হবে, হচ্ছে তো তাই তো দেখবেন। কিন্তু পুরসভা অস্বীকার করছে, পুরসভা নাকি কোনো হোর্ডিং, কোনো বোর্ড লাগায়নি। তাহলে নতুন কৌশল দেখুন। হাওড়া পুরসভার 38 নম্বর ওয়ার্ড, সীতানাথ ব্যানার্জি লেন। এখানেই রয়েছে 100 বছরের পুরনো পুকুর। এই পুকুরেই প্রমোটারের নজর। রাতারাতি পুকুরের সামনে টাঙানো হয়েছে বোর্ড, তাতে লেখা 3 তলা বিল্ডিং এর অনুমতি দিয়েছে হাওড়া পুরসভা। এভাবেই পুকুর হয়ে গিয়েছে বাস্তু জমি, শুরু হয়েছে পুকুর ভরাট। এটা নিয়ে 4 বা 5 বার পরিষ্কার হলো। এবার যেহেতু কর্পোরেশন করেছে, এখন কিছু করতে পারছে না, এখন নানাভাবে নানা অজুহাতে চেষ্টা করছে বন্ধ করা। স্থানীয়দের দাবি, হাওড়া পুরসভা একাধিকবার পুকুর পরিষ্কার করে গিয়েছে, কিন্তু রাতে সেই পুকুরেই ফেলা হচ্ছে আবর্জনা। একটু একটু করে ভরাটের চেষ্টা হচ্ছে। আমরা তো এত বছর ধরে এইটার এগেনস্টেই চেষ্টা করছি যাতে পুকুরটা পুকুর থাক। আমাদের কোনো অভিযোগ নেই কার পুকুর কে বিক্রি করলো, কে কিনলো, এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ক্যারেক্টারটা ঠিকঠাক। হাওড়া পুরসভার নাম করে বোর্ড, এই অনুমতি দেওয়ার কথা অস্বীকার করেছে হাওড়া পুরসভা। যে পুকুরটা হাওড়া কর্পোরেশন থেকে গিয়ে পরিষ্কার করা হয়েছে, সেই পুকুরের উপর বিল্ডিং হবে, এই স্যাংশন কি কখনো দেওয়া যায় কি? ওই তো কোনো প্রশ্নই আসছে না। আর যারা ওই নোটিশ লাগিয়েছে ওখানে বিল্ডিং হবে, আমরা তাদের খুঁজে বার করবো। LBS ক্লাস 1 অর্থাৎ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সার্ভে ডিপার্টমেন্ট, সেখানে এই যে পুকুর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এটি দীর্ঘ 100 বছরের বেশি পুরনো এই পুকুর, সেই পুকুরকে বুঝিয়ে বিল্ডিং করার অভিযোগ রয়েছে এবং পুরসভা কোনো রকম তদন্ত না করেই সেই জমিকে তাদের বিল্ডিং প্ল্যান সার্ভে ডিপার্টমেন্ট থেকে তাদেরকে অনুমতিও দিয়ে দেওয়া হলো। কি করে দিয়ে দেওয়া হলো? তাহলে কি এর পিছনে রয়েছে কারোর বড়সড় মানুষের হাত? প্রশ্নটা এখানকার বাসিন্দাদের। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। আমরা খবর করেছি দুপুর 12টায়, তারপর মন্ত্রীর হস্তক্ষেপ। অরূপ রায় তিনি কি উদ্যোগ নিলেন কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, ওটা কি অরূপ রায়ের বিধানসভা এলাকা? অরূপ রায় কি উদ্যোগ নিলেন? না, একেবারেই অরূপ রায়ের বিধানসভা এলাকা নয়, কিন্তু তিনি স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনা, যেহেতু তিনি এই হাওড়া জেলার হাওড়া শহরের একজন মন্ত্রী, দীর্ঘদিন বর্ষিয়ান তৃণমূল নেতা, তার দাবি হচ্ছে যে এই রকম ঘটনা চোখের সামনে ঘটলে হাওড়ার যেখানেই ঘটবে তিনি সেখানে তার প্রতিবাদ করবে এবং এই ঘটনা দক্ষিণ হাওড়া বিধানসভার অন্তর্গত হলেও তিনি কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট, অর্থাৎ পুরসভার থেকে যেরকম কাগজপত্র চেয়েছে এবং যারা অভিযোগকারী তাদের কাছ থেকেও সেই কাগজপত্র তিনি ইতিমধ্যেই তার হাতে নিয়েছে এবং গোটা বিষয় ফিশারি ডিপার্টমেন্টকে জানাবে এই বিষয়ে তদন্ত করার জন্য। এবং কে বা কারা এই পুকুরকে বাস্তু জমিতে পরিণত করলো সেই ঘটনাও কিন্তু তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। অবশ্যই এই অনুযায়ী কাজ হোক, আমরা অবশ্যই চাই ওইটা যদি বাস্তু জমি না হয়, পুরসভা মন্ত্রী যে পারেন ব্যবস্থা নিন। আর এবার দেখুন টিটাগড়ের খবর, আমরা দেখিয়েছিলাম এর আগে। পুরসভার মধ্যেই পুরসভার জমি 300 বিঘা জমি, যা দীর্ঘদিন যাবৎ কৃষকরা চাষ করে আসছেন, সেই জমির দিকে এবার জমি হাঙরদের নজর। শুধু নজর নয়, এর আগে জমি ফসল সব নষ্ট করেছে, এবার প্রাণে মেরে ফেলার হুমকি, গুলি করার হুমকি কৃষকদের। আতঙ্ক, পুলিশ কি করছে দেখুন। উত্তর 24 পরগনার টিটাগড়, এখানে 23 নম্বর ওয়ার্ডে রয়েছে 350 বিঘারও বেশি চাষের জমি। পুরসভার জমিতে চাষ করেন প্রায় 100 কৃষক।
এবার এই চাষের জমিতে নজর জমি মাফিয়ার। অভিযোগ, তাদের হুমকি দিচ্ছে রবি কুর্মি নামে এলাকারই এক দুষ্কৃতী। এই এলাকাতেই 6 বিঘা জমিতে চাষ করেন প্রকাশ সাউ নামে এক ব্যক্তি। তার অভিযোগ, এতদিন ফোনে হুমকি দিচ্ছিল দুষ্কৃতীরা, এবার সামনাসামনি। বলা হয়েছে জমিতে চাষ করলে মেরে ফেলা হবে। कि ड्रेनটা ভরাট করো না, আমার জলটা কোথা দিকে সে পাস হবে। আমি চেয়ারম্যান সে বাত কথা বলিয়েছি, আমার নামের ছেলে ওই দিকে পাড়ের ছেলে গুন্ডা মাস্তানকে রবি পাঠাচ্ছে, আমাকে ধমকি দিচ্ছে, আমাকে বলছে কি তোমাকে চাষ করতে দিব না, জমিটা দখল করে নিব, বললে আমি গুলি করে দেবো। আমি মস্তান আগে মেরে দিবে, আমি চলে যাবো, আমি গরিব মানুষ যাবো কোথায়। ওই পারে জমিন ভরাট করছিল, আমরা বলতে গেলাম তো ছেলেরা বলছে কি মারবে। আমি চেয়ারম্যানকে অনেকবার কমপ্লেন করেছি, কেউ আমার গুরুত্ব দেয় নেই আর কেউ কথা শুনছে না। পুলিশ যাচ্ছে, যখন ওইখানে মার্ডার হয়ে যাবে তারপরে পুলিশ যাবে। কৃষকদের হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর রহড়া থানায় অভিযোগ জানিয়েছে টিটাগড় পুরসভা। চাষের জমিতেও একটা বোর্ড বসানো হয়েছে, তাতে লেখা এই জমি বেচা বা কেনা যাবে না। আমরা মুখ্যত পৌরসভার সাথে কথা বলবো যে কি করে ওখানে পাইপলাইন যাচ্ছে, আমরা খোঁজ নেব। আমরা কোনো 1 ইঞ্চি জমি কাউকে দখল নিতে দেব না, ওটা চাষের জায়গা, চাষ করার চাষিরা চাষ করুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কেউ দখল নিলে পৌরসভা বসে থাকবে না। সম্প্রতি এই চাষের জমিতে সব সবজি নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভেঙে ফেলা হয় চাষের জন্য জলের পাম্প, ইলেকট্রিকের মিটার বক্স। এবার কৃষকদের খুনের হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে টিটাগড়ের জোর শোরগোল। টিটাগড় থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। এবার দেখাবো যে এই যেন উলট পুরাণ। কালনা পুরসভার এলাকার মধ্যে বেআইনি নির্মাণ। দেখতে গেলেন চেয়ারম্যানকে ধমকাচ্ছেন কাউন্সিলর, আবার বিধায়কের নামেও, যা বলি আমরা বিধায়কের নামেও। দেখুন কি বলছেন। আর ওখানে পুকুর করা হচ্ছে, ভাইস চেয়ারম্যান ওটা দেখছেন না কেন? এখানে এরা অবৈধ করে সেটা বন্ধ করবে, এক্ষুনি কে বন্ধ করবেন? আপনাকে বলে দিলাম, আমি বলে দিলাম আপনি এক্ষুনি কে বন্ধ করবেন। বাকি কেন বন্ধ করবে? বাকি ওখানে কেন বরাদ করছে? দেখা হচ্ছে, আপনি গিয়ে দেখেছেন দেখা হচ্ছে। দাদা অবজেকশন করেছে, কেন বন্ধ করে নাই? পয়সা খেয়েছেন নাকি ওখান থেকে? পয়সা খেয়েছেন ওখান থেকে? দেখা পাচ্ছে এগুলো, আর আমাকে তো জানিয়ে আসতে হবে। আরে এগুলো কে বন্ধ করেছে? এগুলো সমস্ত সব পুলিশকে দেওয়া হোক, পুলিশে দেওয়া হোক, একটাও না দুটো। কি শাসাচ্ছেন? আর এগুলো সব ভেঙে নিয়ে যাবে, যার যার আছে সব ভেঙে নিয়ে যাবে। কথা বলবো নবকুমারের সঙ্গে। নবকুমার, হঠাৎ উনি খেপে গেলেন কেন? ওনারই এলাকায় তো এই বেআইনি নির্মাণ, উনি আবার চেয়ারম্যানকে এত ধমক, বিধায়কের নামে বেআইনি নির্মাণ। দেখো আমরা আজকে একটি অভিযোগের ভিত্তিতে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে কালনা খেয়াঘাট সংলগ্ন রোডের ওপরে, সেইটি দেখতে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যান সেখানে, এবং সরজমিনে খতিয়ে দেখে তারা সঙ্গে সঙ্গে বলেন যে এই বেআইনি কাজ এখনই বন্ধ করতে হবে। তখন এলাকার যিনি কাউন্সিলর আছেন অনিল বসু, তাকে ডেকে পাঠানো হয়। তিনি আসেন, তিনিও সঙ্গে সঙ্গে বলেন এই এলাকার যে কনস্ট্রাকশন করার কথা ছিল না এখানে, এটা বন্ধ অবিলম্বে করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি তাদেরকে জানান যে আরো কালনাতে বিভিন্ন জায়গায় যারা কাউন্সিলর, এমএলএ তারা বিভিন্ন কনস্ট্রাকশন করছেন, সেগুলোকে আপনারা বন্ধ করুন, সেই ব্যাপারে সোচ্চার হয়ে ওঠেন। তখন চেয়ারম্যান তিনি জানান যে এই যে মানে অন্যান্য, একটু পরিষ্কার হই নবকুমার, অন্যান্য জায়গায় যে বেআইনি নির্মাণ হচ্ছে সেগুলো আগে বন্ধ করুন, তাই বললেন? হ্যাঁ, তিনি বললেন যে ওইগুলো প্যারালালি বন্ধ করতে হবে, এখানেও যেমন বন্ধ হচ্ছে সেখানেও বন্ধ করতে হবে, এই অভিযোগ তিনি করেন। তাহলে তার জায়গায় যেটা হচ্ছে বেআইনি নির্মাণ, সেটা নিয়ে তার কোনো আপত্তি নেই ওই কাউন্সিলরের? না, সেটাও তিনি বললেন যে আমরা অনুমতি দিয়েছিলাম বাস টাস দিয়ে এখানে নির্মাণ করতে পারে, কিন্তু কনস্ট্রাকশনের অনুমতি এখানে ছিল না আমার তরফ থেকে, সেটা বন্ধ করতে তিনি তৎক্ষণাৎ বলেন। এবং তিনি সঙ্গে সঙ্গে জানান যে আরো বিভিন্ন জায়গায় পুকুর বুঝিয়ে থেকে শুরু করে বিভিন্ন অবৈধ নির্মাণ করছে কাউন্সিলর। কাউন্সিলর কি বলছেন একবার পরিষ্কার করে শুনেনি। চন্ডবাড়ির যে একটা পুকুর আছে ওটা পুরো ডুবা, কেন সেটা ভরাট হলো আপনারা তদন্ত করে দিন। পৌরসভায় চেয়ারম্যান সাহেবের কাছেও জবাব চান, কেন এটা অনেক কমপ্লেন হয়েছে, কেন এই সমস্ত ভরাটগুলো হচ্ছে, এগুলো সমস্ত টোটালে বন্ধ করা। চন্ডবাড়ির পুকুরটা দেখবেন 3 বিঘার উপরে, আপনি শীতলা মায়ের মন্দিরের উল্টো দিকেই দেখবেন একটা পুকুর ভরাট হচ্ছে, কেন হচ্ছে? বিধায়ক তো নিজেই হাজি বিরিয়ানি যেটা করে আছেন ওটা তো ডুবা জায়গায় করে নিয়েছে। তিনি যখন চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান থাকাকালীন ওগুলো এই সমস্ত করেছে। এবং এই 3 নম্বরে
যে 5 নম্বর ওয়ার্ডে দেখুন এই পুকুরের ভিতরে যে অবৈধ নির্মাণ হয়েছে। আর চেয়ারম্যান কি বলছেন দেখুন। দেখুন, অস্থায়ীভাবে কেউ কিছু করলে আমরা চোখ বুঝে অনেক সময় থাকি। দেখুন, না গেলে বেকারত্ব বেড়েছে, সব কিছু বেড়েছে, রোজগারের ব্যাপার থাকে, তার সাংসারিক প্রতিপালনের বিষয় থাকে। সেক্ষেত্রে আমরা অনেক সময় চোখ বুঝে থাকি। আবার যখন প্রয়োজন হয় পৌরসভা, তখন আমরা ইনকোয়ারি করি। এই হচ্ছে প্রাথমিক লেভেলে ধরুন আমরা আমাদের পৌরসভাগতভাবে আমরা এটাকে এখানকার যারা মিস্ত্রিরা কাজ করছিলেন তাদেরকে চলে যেতে বলেছি। অভিযোগ কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, সেখানে কাজ 10 নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দ। আর উলুবেড়িয়ায় দেখুন প্রশাসনের উদ্যোগে, হ্যাঁ, সেচ দপ্তরের আধিকারিকরা গিয়ে তারা বন্ধ করলেন বেআইনি নির্মাণ। একটা খালধারের পাশে নির্মাণ হচ্ছিল, সেই নির্মাণ নাকি বেআইনি। আজকে সেচ দপ্তরের আধিকারিকরা, ইঞ্জিনিয়াররা তারা গেলেন, তারা সেই বেআইনি নির্মাণ বন্ধ করতে বললেন। কিন্তু এখানেও উলট পুরাণ। এখানে যারা নির্মাণ করছেন তারা বলছেন আমরা তো রেজিস্ট্রি করেছি, কোর্ট পেপারে সমস্ত কিছু আছে, আমরা বিক্রি করা জমি কিনেছি, তাহলে আমাদের কেন এটা বেআইনি নির্মাণ? দেখুন, রেজিস্ট্রি করা হয়েছে, রেকর্ড পর্যন্ত আমাদের নামে আছে, আমরা সেই হিসাবে ঘর করতে যাচ্ছি। ওনারা বলছেন তো এটা খালের চড়া, যেহেতু খালেরই জায়গা। আমরা বলছি তাহলে যাদের জায়গা তারা তাহলে কি করে বিক্রি করলো, কোর্ট থেকে রেজিস্ট্রি হলো কি করে? রেজিস্ট্রি করে রেকর্ড সমেত দিয়ে দিয়েছে, পর্চা বার করে দিয়েছে। তাহলে এরা আনলিগাল বিক্রি করেছে, কোর্ট থেকেই বা কী করে আনলিগাল বিক্রি হয়? এখন ওনারা বলছে দেখুন এটা খালের জায়গা, খালেরই চড়া, আপনারা করছেন, বন্ধ করুন কাজটাকে। আমাদের যেমন বিক্রি করে, যেমন ভাবে জমি জায়গা বিক্রি করে সেইভাবেই বিক্রি করে। আপনার কাছে কাগজপত্র? হ্যাঁ, রেকর্ড রেজিস্ট্রি। এনারা বলছে যে বন্ধ করো। আমি বলতে চাইছি যে অ্যাকচুয়ালি তাহলে যদি খালটা কতটা সেইটাই পার করুক ওনারা, আমরা নিয়ে ছুটি করতে যাবো কেন? আমরা কিনেছি, আমরা নিয়ে ছুটি করতে যাবো কেন? আপনারা কি কাজ বন্ধ করে দিচ্ছেন? না, কেন বন্ধ করবো? ওনারাই দেখে যাক, আমার সময় নেই আমার যাওয়ার। যেহেতু ক্যানেল কাটা হয়েছে, ক্যানেলের বেড এবং ক্যানেলের ঢাল দুটোই কিন্তু ক্যানেলেরই জমির হওয়ার কথা। এখন এটা রেকর্ড হয়েছে না কি হয়েছে সেগুলো নথিপত্র ঘেঁটে দেখতে হবে। তবে এটা কিন্তু আমি যেটুকু মনে হয় এটা ইললিগালি হচ্ছে, তাই এনাদের বলা হচ্ছে যে স্টপ করার জন্য। আমরা লিগাল ভার্বালিও বলছি, চিঠিও করা হয়েছে। ঠিক আছে, দেখি, ঠিক আছে, সেটা আমরা বলেছি তাহলে এসডিও অফিসে জমা দিতে আপনাদের কাগজপত্র, তারপরে পারমিশন নিয়ে কাজ করুন। এবার দেখুন বাঁকুড়ার একটা খবর। বারবার বলি না, স্থানীয় প্রশাসনের অনেকাংশ একেবারে উদাসীন, গাফিলতি। একটা বাঁশের সাঁকো খুব গুরুত্বপূর্ণ ওখানকার মানুষের কাছে। তারা বারবার সেই বাঁশের সাঁকোটা সারাতে বলেছেন। ব্রিজের দাবি তো ছেড়ে দিলাম, সেই সাঁকো সারাতে পারেনি প্রশাসন। আর এবার নিজেরা হাত লাগালেন, নিজেরা সাঁকো সারাচ্ছেন। ভাবা যায়? দেখুন, খালের উপর বাঁশের সাঁকো, সেই সাঁকো সারাচ্ছেন স্থানীয়রা। একজন পাশাপাশি দাঁড়িয়ে সাঁকোর কাঠামো টানছেন, কেউ আবার খুঁটি বসানোর জন্য মাটি কোপাচ্ছেন। এ ছবি বাঁকুড়ার ইন্দাসের। এখান দিয়ে বয়ে গিয়েছে দেবখাল, একদিকে মহেশপুর, অন্যদিকে গয়লাপুকুর, মাঝে বাঁশের সাঁকো। আশপাশের প্রায় 4টে গ্রামের বড় ভরসা। গত বর্ষায় খালের জলের স্রোতে ভেঙে যায় সাঁকো। অভিযোগ, এরপর পঞ্চায়েত অফিসে বারবার সাঁকো সারানোর দাবি জানালেও কাজ হয়নি। তাই ঘুরপথে প্রায় 4 কিলোমিটার রাস্তা পেরোতে হচ্ছে। ফলে প্রতিদিন স্কুল কলেজ যাওয়ার পথে দুর্ভোগ, বাজারে যেতেও সমস্যা। এ নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। শেষমেশ সাঁকো তৈরিতে হাত লাগালেন স্থানীয়রা। তাদের দাবি এই জায়গায় পাকা ব্রিজ হোক। সাঁকোটা নির্মাণ এই জন্যই হচ্ছে যে যাতায়াতের আমাদের খুবই অসুবিধা হচ্ছে। শুধু আমাদের গয়লাপুকুর গ্রাম নয়, মঙ্গলপুর, বেতালন, বক্তারপুর, পরীক্ষাপাড়া, এদিকে শাসপুর, মানে আরও যে দূর দূরান্তের গ্রামগুলো আছে সেগুলো এই সাঁকোটা দিয়েই পারাপার হয়। তো শুধুই মানে একটাই কথা যে আমরা দেখছি করে দীর্ঘদিন এটা কেটে গেল। 33 বছর সিপিএমের আছে, আবার ওই তৃণমূল সরকার হয়েছে আর 15-16 বছর আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছে অনেকবার। রবিয়াল, হামিদ, এমএলএ পর্যন্ত আমাদের মিলিত হয় নাই। আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি, রিসেন্টলি ওটা পিএনজির কাছে গেছে, 2 সপ্তাহ হবে। ওটা তো মানে অনেকটাই আর কি খরচা হবে, 1 লাখ টাকার মতন একটা অ্যাপ্রক্স আর কি এস্টিমেট করেছে। আলটিমেট তো আরো ডিটেলস করতে হবে।
স্থানীয়দের অভিযোগ এর আগে একাধিকবার সাঁকো ভেঙেছে, আবার সারানোও হয়েছে, কিন্তু দুর্ভোগ কাটেনি। বিধায়ক এসে তো কাজ করতে পারেন, তিনি যে টাকাটা পান সেই টাকাটা তিনি থ্রু দ্য প্ল্যানিং কমিশন সেখানে এসে দেন, তো সেই টাকার তো টেন্ডার কালকে করতে হবে তো রাজ্য সরকারের অথরিটিকে, সেটা পঞ্চায়েত হোক, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, তারা কি করছে? প্রতি বছর ভেঙে গেলে প্রতি বছর টাকার একটা সোর্স, কাটমানি খাওয়ার সোর্স তৃণমূল নেতাদের আসছে, তাহলে কেন পার্মানেন্ট হবে? যে ব্রিজটা মেরামত হচ্ছে সেই ব্রিজে যে সমস্ত পাইপগুলো এসছে সেটা আমাদের লোকাল শাসপুর গ্রাম পঞ্চায়েতের পাইপ। পার্টি ফান্ড থেকে 10,000 টাকা দিয়েছে ওটা মেরামত করার জন্য। আর আজকে যারা ওখানে অভিযোগ করছে তারা বিজেপি করে, এগুলো বিজেপির চক্রান্ত। কবে রূপায়িত হবে এই ব্রিজ সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন, এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী। ইন্দাস থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। ব্রেকলেস আমার বাংলায় বারবার বলি, আজব খবর দেখাই। হ্যাঁ, যেমন দেখিয়েছিলাম 18 তারিখ 83 সালে মামলা করেছিলেন, মনে করিয়ে দিই, আর গত পরশু নিয়োগপত্র পেয়েছেন। তাদের কারো বয়স 60, কারো বয়স 65, কারো বয়স 75, 4 জন মারা গেছেন। চিনতে পারছেন? দেখিয়েছিলাম গত পরশু দিন। এরা এবার দমতে রাজি নয়, যতই জটিলতা থাকুক। এরা আবার নতুন দাবি করেছেন। কি দাবি? কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, কি দাবি করলেন এরা, এই 66 জন যাদের মধ্যে 4 জন মৃত, তারা কি দাবি রাখছেন? হ্যাঁ অন্য দেখো, এই এদের এই যে দাবি, যে তারা যে এই বয়সে তারা যে চাকরি নিয়োগপত্র পেয়েছেন, সেই নিয়ে কিন্তু সবাই কিন্তু এসআই মানে অফিসের সেখানে তারা কিন্তু নিয়োগপত্র তারা জমা দিয়েছে, কিন্তু তাদের কোন স্কুলে চাকরি হবে, কবে থেকে চাকরি হবে, সেই ধরনের কিন্তু কোনো এই নিয়োগপত্রের মধ্যে লেখা নেই। সবচেয়ে আশ্চর্য, প্রত্যেকের বয়স কিন্তু হয়ে গেছে 60-65। আজকে তারা কিন্তু আন্দোলন শুরু করলেন। আজকে সিংড়া কামারকুণ্ডু একটি মাঠে তারা সকলে মিলিত হন। তাদের একটাই দাবি যে এই আন্দোলন করতে গিয়ে আমরা জেল খেটেছি, আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। এখন এই বয়সে এসে যদি আমাদের যে আন্দোলনের একটাই তাদের দাবি বলছে যে তাদেরকে পুরো কম্পেনসেশন দিতে হবে, পাশাপাশি তাদেরকে পেনশন দিতে হবে। তার কারণ হচ্ছে তারা যখন চাকরিতে যখন নিয়োগপত্র যখন তারা যখন করেছিলেন, পরীক্ষা দিয়েছিলেন, তাদের যখন নিয়োগপত্র তাদের বলা হয়েছিল যে তারা প্রাইমারি স্কুলে চাকরি ছাড়া কোনো চাকরি করতে পারবেন না। এর ফলে কিন্তু তারা কোনো চাকরিও পাননি। তারা আন্দোলন করবেন না, তা না হলে আন্দোলন করবেন যদি পেনশন না দেওয়া হয়, যদি কম্পেনসেশন না দেওয়া হয়। কি বলছেন দেখুন। 68+ ধরছে, প্রাথমিক স্কুলে জয়েন হয়নি, এসআই অফিসে জয়েন হয়েছে। এসআই ছিল না, এসআই ক্লার্কটা ছিল, বলছে এটা বলতে পারো না, ম্যাডাম এসে বলবে। ভাবে কি এখন আমাদের টাকা কড়ি পাওয়াটা কি হবে জানি না আমরা। এতদিন খুব লড়াই করে এবার হয়তো বাঁচা শুরু হওয়া পড়ল। চাকরি করবার মতো সুযোগ করে দিলে আমরা নিশ্চয়ই করব। 83 সাল থেকে আমাদের দিতে হবে সবকিছু, টাকা পয়সা আর পেনশন। কিছু বুঝতে পারছি না আমরা এখনো ধোঁয়াশার মধ্যেই আছি। কোনো এসআই বলেছেন যে দেবেন কিছু, এই আমরা এইটুকুই আশ্বস্ত। গতকালই শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে অধীর চৌধুরী সম্বন্ধে নাম না করে বলেছেন কোনো নেতাকেই অত গুরুত্ব দেওয়ার কিছু নেই, বিরোধী। এবার কি বললেন কুণাল ঘোষ? বললেন দরাদরি, অহেতুক দরাদরি, অন্যায় দরাদরি বরদাস্ত নয়। আর পাল্টা অধীর চৌধুরীও চ্যালেঞ্জ দিলেন। আমরা বলছি তৃণমূল একাই 100। ইন্ডিয়ার জোটের স্পিরিটের প্রতি সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একটা আলোচনার দরজা খোলা রেখেছে। আর কোনো অন্যায় দরাদরি তৃণমূল এসব বরদাস্ত করবে না। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী মন খোলা রেখে গোটা আলোচনাটা চালাচ্ছেন, কিন্তু তার একটা বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে, গ্রাউন্ড রিয়েলিটির উপর দাঁড়িয়ে। এবার যথাযথ সময়ে তিনি সিদ্ধান্ত নেবেন। আমার কাছে লড়াইটা শেষ কথা। আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করে রাজনীতি করি না। আমি জানি আমাকে লড়তে হবে, লড়ে আমাকে বড় হতে হবে, লড়ে আমাকে জিততে হবে। আমি লড়ে জিতেছি, তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি। সব কিছুতে প্রস্তুত, 100 বার লড়তে প্রস্তুত। কংগ্রেস সব কিছু পারে। রাজনীতিতে পাশা বদল শব্দটা শুনেছেন না? রাজনীতিতে পাশা বদল কেমন হয় বাঁকুড়ার একটা ঘটনা তুলে ধরব, তাহলেই বুঝতে পারবেন যে কি ধরনের পাশা বদল। গঙ্গাজল ঘাঁটি একটা 2 নম্বর ব্লক, সেখানে রাজনীতি কীরকম?
2 নম্বর সাংগঠনিক ব্লকে ব্লক সভাপতির নির্দেশে বহিষ্কৃত হন সহসভাপতি জিতেন গড়াই। সেই ব্লক সভাপতিকেই অপসারণ। প্রথমে একবার যিনি ব্লক সভাপতি ছিলেন, যিনি ব্লক সভাপতি অপসারিত ব্লক সভাপতি, তার বক্তব্য দেখাবো। প্রথমে ওই অঞ্চল সভাপতিকে সম্পূর্ণভাবে দল বিরোধী কাজ করার সুযোগ করে দিয়েছেন, নিজেও করেছেন দল বিরোধী কাজ। গঙ্গা জলঘাটি ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জিতেন গোড়াইকেও আমি অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করলাম। আর ব্লক সভাপতি বহিষ্কার করলেন যে নেতাকে, সেই নেতাই এবার ব্লক সভাপতির অপসারণের পর সেই চেয়ারে বসলেন। যখন বহিষ্কার আমাকে করে আমি তখনও কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করিনি। এই নিয়ে আমি আজকেও মন্তব্য কিছু করব না। আমাদের একটাই লক্ষ্য, দল যেখানে আমাকে দায়িত্ব দিয়েছে আমি সকলকে সঙ্গে নিয়ে এই কঠিন লড়াই আমি কিন্তু লড়াইটা করব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে আমি জিতাবো। এটা অন্তত আমাদের এই গঙ্গাজলঘাটি ব্লক 2 থেকে এটা জন্য আমাদের লড়াই চলবে। আর সদ্য অপসারিত ব্লক সভাপতি নিমাই মাঝি বলছেন দল যা ভালো বুঝেছে তাই করেছে। দেখুন, দল যেটা ভালো ভেবেছে দল সেটা করেছে। আমি 2006 সাল থেকে 24 আওয়ার্স দলেরই কাজ করি, দলের সৈনিক হয়ে কাজ করব। আর অরূপ চক্রবর্তী তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি, দলের সিদ্ধান্ত মানতে হবে, কি বললেন দেখুন। আমার কাছে রাজ্য থেকে যা নির্দেশ এসেছে তাতে আমরা 4টা ব্লক সভাপতিকে রাজ্য থেকে তাদেরকে নতুনভাবে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। 4 জনের মধ্যে যারা ব্লক সভাপতি ছিল তাদেরকে আমরা সহসভাপতি করেছি সুব্রত মহাপাত্রকে, জেনারেল সেক্রেটারি করেছি চিত্তরঞ্জন মাহাতোকে, নিমাই মাঝি এবং জন্মঞ্জয় বাড়ি। এবার শিলিগুড়ির খবর। শিলিগুড়িতে বিধান মার্কেট, সবাই জানেন বিধান মার্কেটের কথা, রমরমা ব্যবসা। কিন্তু এই যে ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের কোনো নির্দিষ্ট এলাকাই নেই। আর এবার এসজেডিএ, মুখ্যমন্ত্রীর উদ্যোগে এসজেডিএ এবং ব্যবসায়ীরা বৈঠক করলেন। এবার ল্যান্ড সার্ভে শুরু হলো। এবার বোধহয় ব্যবসায়ীরা তাদের জমি পাবেন, তাদের জায়গা তাদের নামে হবে। দেখুন। 9 একর জমি, ছোট বড় 4000-এর বেশি দোকান, শিলিগুড়ির বিধান মার্কেট 1962 সালে উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। এখানেই রয়েছে হংকং মার্কেট, শেঠ স্টিলাল মার্কেট। সিকিম এবং গোটা উত্তরবঙ্গের বড় ভরসা শিলিগুড়ির বিধান মার্কেট। উত্তরবঙ্গের সব জেলা এই মার্কেটের উপর নির্ভরশীল। পাশের রাজ্য সিকিমেরও বড় ভরসা এই বিধান মার্কেট। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা। এখানকার ব্যবসায়ী সমিতির অভিযোগ, এই মার্কেট চলছে দীর্ঘদিন ধরে। এতদিন দোকান থাকলেও কারোরই দোকানের মালিকানা নেই। এ নিয়ে বারবার প্রশাসনের কাছে দরবার করলেও কাজ হয়নি। জট কাটাতে ইতিমধ্যেই এসজেডিএর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। তারপরেই শনিবার থেকে মার্কেটের সার্ভে শুরু। আজকে যে মুখ্যমন্ত্রী আমাদের এই বিধান মার্কেট নিয়ে হস্তক্ষেপ করছেন এবং এসজিডিএ বারবার আমাদের সঙ্গে বসছে, চেয়ারম্যান এসে আমাদের অফিসে দু দিন বসে মিটিং করে গেল। এটা মুখ্যমন্ত্রীর চাপাই হয়তো এটা তাড়াতাড়ি আমাদের এই সমাধানটা শেষ হয়ে যাবে। সার্ভে মানে হচ্ছে এটা ল্যান্ডের একটা সার্ভে হবে, ওয়ান পার্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে প্রেজেন্ট স্ট্যাটাসটা কি আছে সেটাও দেখার দরকার আছে। ব্যবসায়ীরা কেমনভাবে আছেন, কতজন আছেন, কিভাবে আছেন, কি সমস্যা এবং তাদের সমাধানের রাস্তাটা কি, এই সব কিছুই সার্ভেতে আসবে। এই সার্ভেটা একটা আপ টু ডেট একটা রিপোর্ট আমাদের কাছে থাকবে। কার্যত দুই পক্ষই কিন্তু এখন আশাবাদী যে বিধান মার্কেটের জমি জট অবশেষে কাটতে চলেছে, আর তাতেই কিছুটা হলেও খুশি ব্যবসায়ীরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। এবার মালদার খবর। আদিনা ফরেস্ট তো নিরাপদ নয়, সেখান থেকেও চোরা কারবার হয়। আর সেই কারণে এবার আদিনা ফরেস্ট সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে। দেখা যাক ফল কি হবে, দেখুন তো।
রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে মালদার আদিনা ফরেস্ট। হরিণ সহ একাধিক পশুর আশ্রয়স্থল এই জঙ্গল। এখানে রয়েছে মিনি জু, ডিয়ার পার্ক, পাখিরালয়, আরও কত কি। বছরের বেশিরভাগ সময় দেশ বিদেশের বিভিন্ন পরিযায়ী পাখি ভিড় জমায় এই জঙ্গলে। শীতের মরশুমে পাখিদের আনাগোনা আরও বাড়ে। পাখি ধরতে চোরা শিকারীদের উৎপাতও বেড়ে যায় এ সময়। পাশাপাশি হরিণ সহ অন্যান্য পশুদের ইচ্ছে মতো খাবার দিচ্ছিলেন পর্যটকরা। এ ধরনের সমস্যা মোকাবিলায় এবার বনরক্ষীদের পাশাপাশি প্রযুক্তিতেও ভরসা রাখল বন দপ্তর। জঙ্গলের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা। আপাতত লাগানো হয়েছে 20টি, পরবর্তীতে সিসি ক্যামেরার সংখ্যা আরও বাড়বে। বিভিন্ন জায়গাতে নতুন করে সিসিটিভি ইনস্টল করা হয়েছে। আমার পরিকল্পনা আছে একটু বড় सीसीटीवी सिक्योरिटी नेटवर्क जो ऑल इन ऑल पूरा जू और जंगल का प्रीमिसेस को कवर कर सकते हैं, जिससे सबका सुरक्षा मिलेगा। जब चोरा शिकारी जब ना हाँ, यदि वो आएगा तो हम उसका उसी हिसाब से कार्रवाई करेंगे। यदि कोई बदमाश करेगा तो उसी हिसाब से कानून के हिसाब से कार्रवाई करेंगे। মালদার গাজল ব্লক, এখানে প্রায় 70 হেক্টর এলাকা জুড়ে আদিনা ফরেস্ট। এমনিতেই এত বড় এলাকার কোনায় কোনায় বনরক্ষীদের পক্ষে নজর রাখা মুশকিল, তার উপর চোরা শিকারীদের উপদ্রব, রয়েছে পর্যটকদের সুরক্ষার প্রশ্ন। এই অবস্থায় জঙ্গলে সিসি ক্যামেরায় নজরদারি। তাদেরকে যেহেতু বাইরে থেকেই বলা হচ্ছে যাতে বাইরে কিছু জিনিস যেন ভেতরে না নিয়ে আসা হয়, প্লাস তাদেরকে যাতে উত্ত্যক্ত না করা হয়, তো তার জন্য এটা খুব দরকারি। সিসি ক্যামেরা থাকলে তো সবসময় সেফটি ফিল হয়ই আমাদের, এবং ভালো ব্যবস্থা। ক্যামেরা থাকলে তো অবশ্যই ভালো, যদি কিছু ক্রাইম হয়ও সেটা নিশ্চয়ই ক্লু পাওয়া যাবে। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। অবশ্যই চলে যেতে হবে এবার অযোধ্যায়। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন আর একদিন পর, আর এই অযোধ্যা ষড়জ্যোতির সব সেজে উঠেছে আলোর রোশনায়ে। আলোর রোশনায়ের কারিগর কারা? চন্দননগরের শিল্পীরা, জগৎ বিখ্যাত চন্দননগরের শিল্পীরা এখন ওখানে চূড়ান্ত পরিশ্রম করে চলেছেন। দেখুন, বাংলার আলোয় সেজে উঠছে রামভূমি। হ্যাঁ, ঠিকই শুনছেন, তার কারণ হুগলির চন্দননগর থেকে আলোর শিল্পীরা চলে এসেছেন অযোধ্যাকে সাজিয়ে তোলার জন্য। কিভাবে আলোর সাজে সেজে উঠবে গোটা অযোধ্যার রামভূমি, সেই ছবি আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এক ঝলক আপনাদের দেখাই, যে দেখতে পাচ্ছেন এই যে আলোর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ দুপাশে প্রদীপ, মাঝখানে তিলক, এই আলোই গোটা অযোধ্যা জুড়েই লাগানো হবে। মূলত রাম মন্দিরের বাইরের এলাকায় লাগানো হবে এই ধরনের আলোই। এই লাইটটাই আমরা লাগাবো, এটাই আমাদের কাছে অ্যাপ্রুভাল হয়েছে, এটাই আমরা লাগাবো। 300টা গেট, এগুলোকে আমরা একটা করে গেট বলছি, এই 300 পিস গেট লাগাতে হবে। সারা বছর এটা পার্মানেন্ট থাকবে, এখানে মেনটেনেন্স করার লোক থাকবে, যদি কোনো প্রবলেম হয় সেগুলো মেনটেনেন্স করবে। আর এই আলো লাগানোর জন্যই বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থেকে, চন্দননগর থেকে শিল্পীরা চলে এসেছেন এই আলোর সজ্জায় সাজিয়ে তোলার জন্য। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ।